আমি জয়িশা আহমেদ পাঠ করছি ভিক্টর হুগোর 93 উপন্যাসটি। অনুবাদ করেছেন ইসমাইল আরমান। পরিচ্ছেদ 18। ঠিক সে সময়ে জঙ্গলের গভীরে জ্যাভনো থেকে পারিনহি যাওয়ার রাস্তায় ঘটছে আরেক ঘটনা। পথটা আঁকাবাঁকা, দুপাশে গাছপালার দুর্ভেদ্য প্রাচীর। রাস্তাটা যেখানে কুয়েনু নদীর সেতু পেরিয়ে জঙ্গলে ঢুকেছে, সেখানেই ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে আছে একদল লোক। স্থানীয় কৃষক এরা, পরনে ভেড়ার চামড়ার জ্যাকেট, সবাই সশস্ত্র। কারো হাতে বন্দুক, আবার কারো হাতে কাস্তে, ছোরা বা কুড়াল। বন্দী বিদ্রোহীদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এ পথে একটা গিলোটিন নিয়ে যাওয়া হবে বলে খবর পেয়েছে ওরা। সেটাকে ঠেকবার জন্যই অপেক্ষা করছে ওরা। ঠিক খবর এনেছ তো? হঠাৎ চাপা গলায় জিজ্ঞেস করল একজন। হ্যাঁ, বলল আরেকজন। গ্রাম থেকে তো তাই বলল। গাড়িটা এ পথেই যাবে তো? এটাই সবচেয়ে সহজ রাস্তা। তাহলে যেতে দেব না ওটাকে। তা তো বটেই, পুড়িয়ে দেব। আমরা 3 গ্রামের লোক একত্র হয়েছি সেজন্যই। পাহারাদারদের ব্যাপারে কি করব? ওদেরকেও মারা হবে। গাড়িটা ভিত্রি থেকে আসছে বলে শুনেছি। অনেকে আবার বলছে ফুজের থেকে। যেখান থেকেই আসুক, ওটা শত্রুপক্ষীয়। পারিনহিতে যাবে, কোথাও যাবে না। এখানেই শেষ হবে ওটার যাত্রা। ঠিক। ভোরের আলো ইতোমধ্যে স্পষ্ট ফুটে উঠেছে। হঠাৎ দূর থেকে ভেসে এলো চাকার আওয়াজ আর ঘোড়ার খুরের খটখটানি। বাঘ ঘুরে একটু পর বেরিয়ে এলো গাড়িটা। একটা ওয়াগন, ওতে তেরপোলে ঢেকে কি যেন নিয়ে যাওয়া হচ্ছে। সামনে পিছনে সশস্ত্র অশ্বারোহী পাহারাদার। কজন আছে ওখানে? বিদ্রোহীদের দলনেতা জানতে চাইল। 12 জন, সামনে থেকে জবাব দিল একজন। তবে যে শুনেছিলাম 20 জন আসছে, বলল আরেকজন। আমাদের গুপ্তচর হয়তো হিসাবে ভুল করেছে, তবে 12 বা 20 যাই হোক না কেন, রেহাই দেব না ওদের, বলল দলনেতা। তৈরি হও সবাই। খানিক পরেই হামলাকারীদের কাছাকাছি চলে এলো ওয়াগন। সঙ্গে সঙ্গে চিৎকার করল দলনেতা, ফায়ার! একসঙ্গে গর্জে উঠল বিদ্রোহীদের সবকটা বন্দুক। বজ্রপাতের মতো আওয়াজে প্রকম্পিত হলো চারদিক। হুড়মুড় করে ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ল 7 জন পাহারাদার। বাকিরা লাফ দিয়ে নামল মাটিতে। হৈ হৈ করে বনবাদার থেকে বেরিয়ে এলো আগ্রাসী বিদ্রোহীরা। তাদেরকে দেখেই সাহস হারালো বেঁচে যাওয়া 5 পাহারাদার। উল্টো ঘুরে পড়িমড়ি করে ছুটল, ঢুকে পড়ল জঙ্গলের ভেতরে। ওয়াগনের দিকে এগিয়ে গেল বিদ্রোহীরা। 2টো ঘোড়া আহত, চালক মারা গেছে। পিছনে গিয়ে তেরপোল সরালো বিদ্রোহীদের দলনেতা। ভুরু কুঁচকে গেল তার। গিলোটিন দেখবে বলে ভেবেছিল, কিন্তু তা নয়। কাঠের একটা মই দেখা যাচ্ছে ওয়াগনের পিছনে। তার সহকারী পাশে এসে দাঁড়ালো। বিস্মিত গলায় বলল, মই? মইয়ের জন্য এত পাহারা? কোথায় নিচ্ছিল এই মই? নিশ্চয়ই লাতুক দুর্গে, অনুমান করল দলনেতা। দুর্গ আক্রমণের সময় মইয়ের প্রয়োজন হয়। আমরা এখন কি করব এটা নিয়ে? পুড়িয়ে দাও। এভাবেই স্রেফ ঘটনাক্রমে ধ্বংস হয়ে গেল গোভার আদেশে বানানো মইটা। আর যে গিলোটিনকে ধ্বংস করবার জন্য ফাঁদ পেতেছিল বিদ্রোহীরা, যেটাকে মিশেল ফ্লেশা গ্রামের ভিতর দিয়ে চলে যেতে দেখেছে, সেটা অন্য এক পথে তখন নিরাপদেই এগিয়ে চলছে গন্তব্যের দিকে। পরিচ্ছেদ 19। বনের ভিতর দিয়ে এগিয়ে চলছে মিশেল ফ্লেশা। পথ দেখাবার কেউ নেই। নিজের চেষ্টাতেই লাতুক দুর্গ খুঁজে বের করবে বলে ঠিক করেছে ও। এমনিতে যথেষ্ট ক্লান্ত এবং দুর্বল মেয়েটা। স্বাভাবিক পরিস্থিতিতে এ অবস্থায় পথ চলা সম্ভব নয় কারো পক্ষে, কিন্তু হারানো সন্তানদের উদ্ধারের দৃঢ় প্রতিজ্ঞাই শক্তি যোগাচ্ছে ওকে। সারাদিন হাঁটার পর সন্ধ্যার দিকে তীব্র হতাশায় আক্রান্ত হলো। গাছপালা আর ঘন ঝোপঝাড় ছাড়া কিছুই দেখেনি দিনভর। চোখে পড়েনি কোনো গ্রাম বা জনপদ। উদ্যম হারাবার সঙ্গে সঙ্গে দেহের উপর ঝাঁপিয়ে পড়ল ক্লান্তি। শরীরের সব শক্তি হারালো। মনে হলো আজই ওর জীবনের শেষ দিন। এই ঘন অচেনা অরণ্যেই চিরশয্যা নিতে হবে ওকে। তারপরেও স্রেফ জেদের বসে পা টেনে টেনে কোনো মতে এগিয়ে চলল মেয়েটা। মরতে যদি হয়, চলতে চলতেই মরবে। সন্ধ্যা নেমে এসেছে। বনভূমির ভিতরটা ঢাকা পড়ে গেছে গাঢ় ছায়ায়। অন্ধকারে সামনের কিছুই ঠিকমতো দৃষ্টিগোচর হয় না। আর পারল না মিশেল। শরীর বিদ্রোহ করে বসল। একটা গাছের গোড়ায় বসে হাঁপাতে থাকলো।
কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ধাতস্থ হল, তারপর নজর বোলালো চারদিকে। অন্ধকারে অভ্যস্ত হয়ে এসেছে চোখ। গাছপালার ফাঁক দিয়ে কি যেন দেখা যাচ্ছে। টলতে টলতে ওদিকে এগোলো মিশেল। একটু পরেই টের পেল জঙ্গলের প্রান্তদেশে পৌঁছে গেছে। ওপাশে শুরু হয়েছে বিশাল এক উপত্যকা। উপত্যকার মাঝ দিয়ে বয়ে যাচ্ছে একটা খরস্রোতা নদী। সেদিকে এগিয়ে গেল। নদীর কিনারে পৌঁছে হাঁটু গেড়ে বসল। আজলা ভরে খেল পানি। নদীর অন্য পাশে পাহাড়ি ঢাল। একটা মালভূমির দিকে উঠে গেছে ওটা। কি আছে ওখানে? কৌতূহল অনুভব করল মিশেল। পানি খেয়ে কিছুটা শক্তি ফিরে পেয়েছে। নদী পার হয়ে ঢালে উঠল। পাথরে হাত পা বাঁধিয়ে উঠতে শুরু করল উপরে। বেশ কিছুটা সময় কসরত করবার পর মালভূমিতে উঠে আসতে সক্ষম হল। শরীর আর চলতে চাইছে না। উপরে পৌঁছেই হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। গায়ের কাঁপুনি না থামা পর্যন্ত থাকল ওভাবেই। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। থমকে গেল সঙ্গে সঙ্গে। দিগন্তের কাছে আকাশের পটভূমিতে মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল এক দুর্গ। গুম গুম করে দোড়াগত বজ্রপাতের মতো আওয়াজ ভেসে আসছে ওদিক থেকে। লাতুওক। দুর্গটার খোঁজ পেয়ে গেছে ও। ক্লান্তি আর দুর্বলতা ভুলে গেল মিশেল। নব উদ্যম নিয়ে দ্রুত পায়ে ওদিকে এগোতে শুরু করল ও। অবশেষে এসে গেছে সেই পরম প্রতীক্ষিত, পরম কাঙ্ক্ষিত মুহূর্ত। নিষ্ঠুর ধরা পড়েছে নির্মমের হাতে। লতেনাককে হাতের মুঠোয় পেয়েছে সিমুরদা। আটকা পড়ে গেছে বৃদ্ধ মাহখী। পালাতে পারেনি। আর আটকা পড়েছে ঠিক সেই জায়গায় যেখানে সিমুরদা তাকে আটকাতে চেয়েছিল। দৃষ্টান্ত স্থাপনের জন্য লতেনাককে তার নিজের এলাকাতেই পরাস্ত করতে চেয়েছিল সে। চেয়েছিল লাতুওক দুর্গের সামনেই শাস্তি দিতে। বাস্তবে তাই ঘটতে চলেছে। এজন্য ফুজের থেকে বিশেষ নির্দেশে একটা গিলোটিন আনাচ্ছে সিমুরদা। আত্মতৃপ্তিতে ভরে উঠেছে তার হৃদয়। লতেনাকের মৃত্যু মানে ভদির যুদ্ধের মৃত্যু, ফ্রান্সের নবজীবন। বুড়ো জেনারেলকে হত্যা করবার ব্যাপারে বিন্দুমাত্র দ্বিধা বা কুণ্ঠা নেই তার। বিবেক আর যুক্তি দুটোই তার এই সিদ্ধান্তকে সমর্থন করছে। অপেক্ষা শুধু সময়ের। চূড়ান্ত এই বিজয় অর্জনের জন্য যথেষ্ট হিংস্র হতে হয়েছে সিমুরদাকে। নিতে হয়েছে বহু প্রাণ, হাত রঞ্জিত করতে হয়েছে বহু মানুষের রক্তে। কিন্তু তার জন্য কোনো অনুশোচনা নেই তার মনে। কর্তব্যের খাতিরে ওসব করেছে সে। সবচেয়ে বড় কথা, তার নিষ্ঠুর রণকৌশলের কারণেই শেষ পর্যন্ত রক্ষা পাচ্ছে প্রজাতন্ত্র। তবে এত কিছুর পরেও একটা ব্যাপারে দুশ্চিন্তা না করে পারছে না সিমুরদা। কোণঠাসা হলেও এখনো পরাস্ত হয়নি লতেনাক। তার জন্য হামলা করতে হবে লাতুওক দুর্গে। ভয়ঙ্কর লড়াই হবে। আর সেটা পরিচালনা করবে গুভা। লড়াইয়ে সরাসরি অংশ নেয়া তার স্বভাব। যদি কিছু হয়ে যায় ওর, কথাটা ভাবলেই বুক শুকিয়ে আসছে সিমুরদার। গুভাকে নিজের সন্তান বলে ভাবে সে। সেই সন্তানের অমঙ্গল আশঙ্কায় কাঁপছে তার হৃদয়। গুভার মৃত্যু সে চায় না। কামান দাগার মধ্য দিয়ে ইতোমধ্যে আক্রমণের ঘোষণা দেওয়া হয়ে গেছে। খুব শীঘ্রই শুরু হবে চূড়ান্ত হামলা। ব্যাপারটা স্রেফ কপাল বলতে হবে। সতর্কবাণী হিসেবে ছোড়া কামানের গোলাটার আঘাতে দুর্গের নিচতলার দেয়ালে একটা ফাটল দেখা দিয়েছে। সেটা মেরামতের সুযোগ নেই অবরুদ্ধ বিদ্রোহীদের। ওদের অবস্থা সত্যিই করুণ। যথেষ্ট পরিমাণ আগ্নেয়াস্ত্র আছে ওদের, কিন্তু গোলা বারুদ নেই। আমিউনিশনের স্বল্পতার কারণে এক একজন বড়জোর 30টা গুলি ছুটতে পারবে, তার বেশি নয়। একটাই প্রার্থনা এখন তাদের মনে, গোলাগুলি যেন বেশিক্ষণ না হয়। শত্রুরা যেন তাড়াতাড়ি সম্মুখ সমরে নামে। তাহলে বন্দুক পিস্তলের বদলে ছুরি তলোয়ার নিয়ে হাতাহাতি লড়াই করা যাবে। দুর্গ অবশ্য এখনও দুর্ভেদ্য। একতলার হলঘরের বাইরের দিকে একটা বাড়তি পাঁচিল তুলে দুর্গের মূল অংশকে সুরক্ষিত করে তোলা হয়েছে। হলঘরের মাঝখানে জড়ো করে রাখা হয়েছে সব অস্ত্র। লড়াইয়ের সময় যেন যুদ্ধরা তাদের পছন্দসই অস্ত্র তুলে নিতে পারে। দোতলায় ঠিক একই মাপের আরেকটা হলঘর আছে। প্যাঁচানো লোহার সিঁড়ি দিয়ে উঠতে হয়। ওখানেও একইভাবে রাখা হয়েছে আরও বেশ কিছু অস্ত্র। প্যাঁচানো সিঁড়িটা দিয়ে 3 তলাতে ওঠা যায়। ওখানে রয়েছে আয়নাঘর। চারদিকে কাঁচ লাগানো বিশেষ একটি কক্ষ, দুর্গের লোকজনের আশ্রয় নেবার জন্য। সেতু থেকে গন্ধক মাখানো দড়ির এক প্রান্ত এই ঘরের ভিতরে এনে রেখেছে গুজলু ব্রুও।
যাতে এখান থেকেই আগুন ধরানো যায় ওখানে। কামরার মাঝখানে টেবিল পেতে তাতে নানা ধরনের খাবার আর পানীয় রাখা হয়েছে। লড়াইয়ের ফাঁকে যোদ্ধারা এসে খাওয়া দাওয়া করে যেতে পারবে। কামানের গর্জন শুনেই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে অবরুদ্ধরা। আর মাত্র আধ ঘন্টা পরে শুরু হবে হামলা। দুর্গের ছাদে উঠে গেছে গুজলু ব্রুও। চারদিকটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, বোঝার চেষ্টা করছে কোন কোন দিক দিয়ে দুর্গে ঢোকার চেষ্টা করবে শত্রুরা। লতেনাক এরই মধ্যে হুকুম দিয়েছেন, অবরোধকারীরা এগিয়ে না আসা পর্যন্ত কেউ যেন গুলি না ছোড়ে। সংখ্যায় ওরা 4000। বাইরে ওদের উপর গুলি ছুড়ে সুবিধে করা যাবে না, বরং ওদেরকে দুর্গে ঢুকিয়ে নাগালের ভিতরে এনে গুলি করলে সাফল্যের সম্ভাবনা বেশি। আপাতত গুজলু ব্রুকে বলে দিয়েছেন, হামলা শুরু হলে যেন ছাদ থেকে শিঙা বাজিয়ে ভিতরের সবাইকে সতর্ক করে দেয়। নিচতলায় বাকিদের একত্র করেছেন লতেনাক। হলঘরের বিভিন্ন জায়গায় আর সিঁড়িতে অবস্থান নিয়েছে তারা। দুর্গের অভ্যন্তর এক অর্থে হামলাকারীদের জন্য মৃত্যুফাঁদ। একসঙ্গে বেশি লোক ঢুকতে পারবে না সেখানে। হলঘরের প্রবেশপথ আর সিঁড়িটা বেশ সংকীর্ণ। ওখানে যারাই ঢুকবে তারাই শিকার হবে রাজতন্ত্রী বন্দুকধারীদের। অন্যদিকে গুভাও আক্রমণের জন্য তৈরি হচ্ছে। শেষ মুহূর্তের প্রয়োজনীয় আদেশ নির্দেশ দিচ্ছে সৈন্যদের। সিমুরদার কাছে খবর পাঠালো মালভূমির দিকটা যেন ভালোভাবে পাহারা দেওয়া হয়। গিসমকে নির্দেশ দিল বনের দিকে মূল সেনাদল নিয়ে পুরোপুরি তৈরি থাকার জন্য। কেউ পালাতে চাইলে তাকে গুলি করা যাবে না, চেষ্টা করতে হবে জীবন্ত আটকাবার। এরপর নিজের সঙ্গে একদল সৈন্য নিয়ে হামলা শুরুর ক্ষণ গুনতে শুরু করল। অস্তগামী সূর্যের লালচে আলোয় রং লেগেছে প্রকৃতিতে। লাতুক দুর্গকে দেখাচ্ছে সেই লাল সাগরে ভাসমান একটা জাহাজের মতো। আপন চিন্তায় হারিয়ে গেল গুভা। আজকের যুদ্ধ তার জন্য ব্যতিক্রমী এক যুদ্ধ। এতদিন খোলা ময়দানে যুদ্ধ করেছে ও, আজ করতে হবে দুর্গের 4 দেয়ালের ভিতরে, বদ্ধ জায়গায়। সেই জায়গা যেখানে ও জন্মগ্রহণ করেছে, যেখানে কেটেছে ওর শৈশব আর কৈশোর। চোখে দূরবীন লাগিয়ে চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল গিসম। হঠাৎ পাহাড়ের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, তাহলে এলো অবশেষে। ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো গুভা। কিসের কথা বলছো? মই ক্যাপ্টেন, আমাদের মইটা আসছে। সে কি, মইটা আগেই আসেনি? জি না, আমার দূত ফিরে এসে জানিয়েছিল জ্যাভনের কাঠের দোকানে প্রয়োজনীয় মাপের একটা মই পাওয়া গেছে। 12 জন প্রহরী আর একটা ওয়াগন সহ ওটা রাতেই রওনা করিয়ে দেওয়া হয়েছে। সকালে পৌঁছানোর কথা ছিল, কিন্তু পৌঁছায়নি। আমি একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। এখন আসছে বুঝলে কি করে? ওই যে দূরবীনে দেখা যাচ্ছে, পাহাড়ি পথ ধরে এদিকে এগিয়ে নেমে আসছে একটা ওয়াগন, সঙ্গে সশস্ত্র প্রহরী। মইটাই আনছে ওরা, কোনো সন্দেহ নেই। দেখাও আমাকে। দূরবীন নিয়ে পাহাড়ের দিকে তাকালো গুভা। হ্যাঁ, সত্যিই দেখা যাচ্ছে ওয়াগনটা। যা বললে, প্রহরীর সংখ্যা তো তার চেয়ে বেশি। ব্যাপার কি? পথে হয়তো বাড়তি লোক জোগাড় করেছে। মই এসে গেলে আর অপেক্ষার দরকার কি? আক্রমণ শুরু করা যাক। আরেকটু অপেক্ষা করুন ক্যাপ্টেন, ওরা 15 মিনিটের ভিতর পৌঁছে যাবে। বেশ, শ্রাক করল গুভা। ভুল করেছে তরুণ ক্যাপ্টেন ও তার সহকারী। ওরা জানে না ওটা আসলে মইয়ের ওয়াগন নয়, গিলোটিনের ওয়াগন। পিছনে পায়ের শব্দ শুনে ঘুরে দাঁড়ালো গুভা। বিষণ্ণ চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে সার্জেন্ট রাদু। কি ব্যাপার সার্জেন্ট? বুলেহুজের সৈন্যদের পক্ষ থেকে একটা আর্জি নিয়ে এসেছি ক্যাপ্টেন। কি আর্জি? আপনি আমাদেরকে সম্মানের সঙ্গে মরবার সুযোগ দিন। মানে? আজকের অভিযানে পেছন দিকে রাখা হয়েছে আমাদের। এটা আমাদের জন্য অপমানজনক। দৌলে আমরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছি, তাও কি আপনি আমাদের উপর ভরসা করতে পারছেন না? ব্যাপারটা তা নয়, তোমরা মাত্র 12 জন, তাই তোমাদেরকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। কিন্তু আমরা তো প্রথম সারিতে থাকতে চাই ক্যাপ্টেন। আমি চাই তোমরা পিছনে থাকো, যুদ্ধের শেষ দিকে দরকার পড়তে পারে তোমাদের। আমরা সেটা চাই না। কি মুশকিল, এভাবে জেদ করছো কেন? এমন তো নয় যে বাহিনী থেকেই বাদ দেওয়া হয়েছে তোমাদের। বাদ দেওয়ার মতোই অবস্থা ক্যাপ্টেন। বুলেহুজের সৈন্যরা সারা জীবন যুদ্ধের সামনের সারিতে থেকেছে। আমাদেরকে পেছনে পাঠানো মানে যুদ্ধ করতে না দেয়া। আচ্ছা, আমি ভেবে দেখব কি করা যায়। এখনই ভাবুন ক্যাপ্টেন, জোর গলায় বলল রাদু। এই যুদ্ধ সাধারণ যুদ্ধ নয়। আমাদের ব্যাটালিয়নকে যে লোক ধ্বংস করে দিয়েছে, এটা তাকে ধ্বংস করবার যুদ্ধ, চূড়ান্ত যুদ্ধ।
এতে অংশ নেয়া আমাদের দায়িত্ব। তাছাড়া ওই দুর্গে বন্দি বাচ্চারা আমাদের সন্তান। আমরা ওদের পিতৃত্বের ভার নিয়েছিলাম। ওদের উদ্ধার করাটাও আমাদের কর্তব্য। আজ সকালে লাইব্রেরির জানালায় ওদের মুখ দেখেছি আমি। এখন আর কিছুই দমাতে পারবে না আমাকে বা আমার সৈন্যদেরকে। প্রাণ দিয়ে হলেও ওদেরকে ওখান থেকে নামিয়ে আনবো আমরা। এভাবে ব্যাপারটা ভেবে দেখিনি আমি। রাদুর কাঁধে হাত রাখল গুভা। তোমাদের আবেগ আর সাহস দেখে আমি সত্যিই মুগ্ধ। ঠিক আছে, মূল অভিযানেই থাকবে তোমরা। দুভাগ হয়ে প্রথম আর দ্বিতীয় সারিতে অংশ নেবে বুলেহুজের সৈন্যরা। আমি কি ওই 12 জনেরই নেতৃত্ব দেব? নিশ্চয়ই। ধন্যবাদ ক্যাপ্টেন। সামরিক কায়দায় সালাম ঠুকে বিদায় নিল রাদু। কথা বলবার জন্য গিসমকে কাছে ডাকল গুভা, কিন্তু ও মুখ খোলার আগেই তীক্ষ্ণ সুরে বেজে উঠল শিঙা। গল্পটি ভালো লাগলে লাইক বাটনটিতে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন জয়িশা আহমেদ চ্যানেলটিতে।